friends, welcome to my channel GN Academy Biology. Today I will discuss about the process microsporogenesis. In the previous class already I told about the structure of mature anther. আজকে মূলত আমরা মাইক্রোস্পোরোজেনেসিসটা পড়ব। মাইক্রোস্পোর মানে হচ্ছে মেল গ্যামেট। মাইক্রোস্পোর মানে হচ্ছে মেল গ্যামেট। জেনেসিস মানে হচ্ছে ফরমেশন অর জেনারেশন। তাহলে কি বুঝতে পারলাম এখান থেকে আমরা যে মাইক্রোস্পোরোজেনেসিস হচ্ছে দ্য ফরমেশন অফ মাইক্রোস্পোর, দ্যাট ইজ মেল গ্যামেট। তাহলে যে প্রসেস বা যে প্রক্রিয়ায় মূলত আমাদের মাইক্রোস্পোর অর মেল গ্যামেট ফর্মেশন হয় সেটাকে বলছি আমরা মাইক্রোস্পোরোজেনেসিস। এবার এই মাইক্রোস্পোরোজেনেসিস বা এই মেল গ্যামেট ফর্মেশন মূলত কোথায় হয়? ম্যাচিওর অ্যান্থারের মধ্যে আমার পরাগথলির ভিতরে হয়। তো সেটা আমাদের অলরেডি আগের ক্লাসে দেখেছি যে ম্যাচিওর অ্যান্থারের যে স্ট্রাকচার, সেই স্ট্রাকচারটা তো আমরা অলরেডি আগের ক্লাসে স্টাডি করেছি। ম্যাচিওর অ্যান্থারের যে স্ট্রাকচার সেক্ষেত্রে দেখেছি যে টেট্রাস্পোরেঞ্জিয়েট অ্যান্থারের ক্ষেত্রে চারটি লতিকায় বা চারটি খণ্ডে আমাদের মূলত চারটে মাইক্রোস্পোরাঞ্জিয়াম বা পরাগথলি প্রেজেন্ট থাকে। এবং এই মাইক্রোস্পোরাঞ্জিয়াম বা পরাগথলি যেটা রয়েছে সেই মাইক্রোস্পোরাঞ্জিয়ামের ভিতরে কিন্তু আমাদের মাইক্রোস্পোর বা মেল গ্যামেট ফর্মেশন হয় ফ্রম মাইক্রোস্পোর মাদার সেল। এবার এই যে আমরা টেট্রাস্পোরেঞ্জিয়েট বা ডাইথিকাস অ্যান্থার যেটা দেখছি এইটা কিভাবে তৈরি হয় সেটা আমাদের প্রথমে দেখতে হবে। এবং এই মাইক্রোস্পোরাঞ্জিয়ামের ভিতরে কিভাবে মাইক্রোস্পোর মাদার সেল তৈরি হয় সেটাও আমাদেরকে দেখতে হবে। কিভাবে হয়? অ্যাকচুয়ালি এই যে ম্যাচিওর অ্যান্থার আমরা দেখছি, এই ম্যাচিওর অ্যান্থার প্রথমে কিন্তু রেক্টেঙ্গুলার ইন শেপ থাকে এবং হোমোজেনিয়াস প্যারেনকাইমা কলার কোষ দ্বারা গঠিত হয়। তাহলে ফার্স্ট এই যে আমরা ফোল্ড অফ স্ট্রাকচার দেখতে পাচ্ছি বা চারটি খণ্ডিত বা চারটি পরাগথলিযুক্ত অ্যান্থার, এটা কিন্তু প্রথমে থাকে না, মোটামুটি রেক্টেঙ্গুলার ইন শেপ হয়। ধরে নিচ্ছি সাপোজ এটা একটা রেক্টেঙ্গুলার ইন শেপ, এরকম প্রথমে থাকছে। এবং এই যে রেক্টেঙ্গুলার শেপের যে আমাদের অ্যান্থারটা ইম্যাচিওর অ্যান্থার রয়েছে, এই ইম্যাচিওর অ্যান্থারে একবারে বাইরের যে লেয়ারটা থাকে সেটা হচ্ছে এপিডার্মাল লেয়ার, এপিডার্মাল সেল দ্বারা গঠিত। এপিডার্মাল ওয়ান লেয়ার এপিডার্মাল সেল দ্বারা গঠিত, বাইরে একটা লেয়ার থাকে। বাকি যে ভিতরে কোষগুলি থাকে সেগুলো হচ্ছে কি যে হোমোজেনিয়াস প্যারেনকাইমা কলার কোষ দ্বারা গঠিত। এবং এই এপিডার্মাল রিজিয়নের নিচেই যে রিজিয়নটা থাকে সেটা হচ্ছে হাইপোডার্মাল রিজিয়ন। এবং এই হাইপোডার্মাল রিজিয়নের ঠিক নিচে অ্যাকচুয়ালি হাইপোডার্মাল রিজিয়নের কিছু কোষ কি হয় বাকি কোষগুলো থেকে একটু আলাদা হয়। এবং তার সঙ্গে সঙ্গে কি হয়, এই যে ইম্যাচিওর রেক্টেঙ্গুলার শেপে যে অ্যান্থারটা রয়েছে এটা কিন্তু ধীরে ধীরে আমাদের কি হয়ে যায়, সেটা কিন্তু এরকম ফোল্ড লোব স্ট্রাকচার তৈরি করে বা এরকম চারটে কর্নারে চারটে দিকে খণ্ডিত হয়। তাহলে মোটামুটি এই স্ট্রাকচারটা গ্র্যাজুয়ালি কি হবে, চেঞ্জ হবে। গ্র্যাজুয়ালি চেঞ্জ হতে হতে কিন্তু এরকম একটা স্ট্রাকচার, অর্থাৎ চারটি কর্নারে চারটে পরাগথলি তৈরির জন্য এরকম স্ট্রাকচার একটা তৈরি হবে। এবং এই ক্ষেত্রে যেটা হয় চেঞ্জ, তাহলে এই পোর্শনগুলোতে কি হয়, একটা করে এই যে হোমোজেনিয়াস প্যারেনকাইমা কলার কোষ থাকে, সেই হোমোজেনিয়াস প্যারেনকাইমা কলার কোষগুলি মধ্যে যে কোনো একটি করে কোষ চারটি কর্নারে একটি করে কোষ বাকি কোষগুলি থেকে ডিফারেন্ট হয় বা ডিফারেন্সিয়েট করে বাকি কোষগুলি থেকে। এবং এই কোষগুলি কি হয়, তুলনামূলকভাবে বাকি কোষগুলি থেকে ঘন সাইটোপ্লাজম যুক্ত হবে, ডেন্স সাইটোপ্লাজম যুক্ত, সুস্পষ্ট নিউক্লিয়াস যুক্ত, এবং বাকি কোষগুলি থেকে সম্পূর্ণ রকম আলাদা হবে। এবং এই যে চারটি কর্নারে চারটি কোষ তৈরি হচ্ছে, এই কোষটাকে বলা হচ্ছে কি যে আমার কি আর্কিস্পোরিয়াল সেল। কি বলা হয়? আর্কিস্পোরিয়াল সেল। আচ্ছা, এই যে আর্কিস্পোরিয়াল সেল যেটা তৈরি হয়েছে, চারটি কর্নারে চারটে আর্কিস্পোরিয়াল সেল তৈরি হয়েছে, অ্যাকচুয়ালি এই যে আর্কিস্পোরিয়াল সেল ফার্দার ডিভাইড করে আমাদের মূলত অ্যান্থারের ওয়াল ফর্মেশন করে। এবং তার সঙ্গে সঙ্গে কি করে, আমার ভিতরে যে স্পোরোজেনাস টিস্যু, এবং স্পোরোজেনাস টিস্যুর মধ্যে আমরা জানি মাইক্রোস্পোর মাদার সেল তৈরি হয়। এবং এই মাইক্রোস্পোর মাদার সেল ফার্দার ডিভাইড করে মিউটিক সেল ডিভিশনের মাধ্যমে আমাদের মূলত কি তৈরি করে, মাইক্রোস্পোর আর মেল গ্যামেট বা স্পোর ফর্মেশন করে। তাহলে সেটা আমরা দেখবো। তাহলে আমরা সবাই বুঝতে পারছি যে ইম্যাচিওর অ্যান্থার যেটা প্রথমে কিনা একটা ইরেগুলার বা রেক্টেঙ্গুলার ইন শেপ থাকছে, এবং সেটা পরবর্তী গ্র্যাজুয়ালি ধীরে ধীরে এরকম একটা চারটি কর্নার বা চারটি খণ্ডযুক্ত স্ট্রাকচার তৈরি করছে। এবং এই যে ইম্যাচিওর অ্যান্থারের যে হাইপোডার্মাল যে সেল রয়েছে, হোমোজেনিয়াস হাইপোডার্মাল যে সেল রয়েছে প্যারেনকাইমা কলার কোষ, সেই প্যারেনকাইমা কলার কোষের যে কোনো একটা কোষ কি হয় বাকি কোষের দিকে কি হচ্ছে, আলাদা হচ্ছে। এবং চারটি খণ্ডে চারটি কিন্তু আমার আর্কিস্পোরিয়াল সেল তৈরি হচ্ছে। এই অবধি আমরা ক্লিয়ার হলাম। আচ্ছা, এরপরে কি হবে, এরপরে কিন্তু এই আর্কিস্পোরিয়াল সেলই ফার্দার
ফার্দার ডিভাইড করে আমার অ্যান্থারের যে ওয়াল, অ্যান্থারের ওয়াল আমরা অলরেডি জানি, আগের দিন বিবর্ধিত করে বা ম্যাগনিফাই করে আমরা অলরেডি স্টাডি করেছি। একবারে বাইরে যে লেয়ার থাকে সেটা হচ্ছে এপিডার্মিস। এপিডার্মিস এপিডার্মিস পরে কি থাকে? এপিডার্মিস পরে এন্ডোথেসিয়াম। এন্ডোথেসিয়াম থাকবে। এন্ডোথেসিয়ামের পরে হচ্ছে মিডল লেয়ার। এগুলো আমরা অলরেডি আগের ক্লাসে আলোচনা করছি, তারপর রিক্যাপিচুলেট করছি। মিডল লেয়ার, দেন কি থাকবে আমার স্পেশালাইজড লেয়ার, যেটা সেটা হচ্ছে টেপেটাম লেয়ার। এবং তার ভিতরে কি থাকবে? আমার স্পোরোজেনাস টিস্যু বা রেণুধর কলা। তাহলে এই যে স্ট্রাকচার, এই যে অ্যান্থারের ওয়ালের যে স্ট্রাকচার, এপিডার্মিস, এন্ডোথেসিয়াম, মিডল লেয়ার, টেপেটাম, তার ভিতরে আমাদের স্পোরোজেনাস টিস্যু, এবং স্পোরোজেনাস টিস্যুর যে সেলগুলি, সেই সেলগুলি হয় ডিরেক্টলি তারা মাইক্রোস্পোর মাদার সেল হিসেবে কাজ করে, অথবা স্পোরোজেনাস সেলগুলো ফার্দার ডিভাইড করে মাইটোটিক ডিভিশনের মাধ্যমে আরো সংখ্যা অনেক বেশি আমার স্পোরোজেনাস সেল তৈরি করে, এবং পরে সেগুলো মাইক্রোস্পোর মাদার সেল হিসেবে কাজ করে, রেণু মাতৃকোষ হিসেবে কাজ করে। এবং সেই রেণু মাতৃকোষ বা মাইক্রোস্পোর মাদার সেল ফার্দার মিওটিক সেল ডিভিশনের মাধ্যমে আমাদের কি তৈরি করবে? মেল গ্যামেট বা মাইক্রোস্পোর তৈরি করবে। আচ্ছা, এই যে আর্কিস্পোরিয়াল সেল বা আর্কিস্পোরিয়াল সেলের যে ডিভিশন হয় সেটা আমরা একটু দেখবো। তাহলে আমরা কি পেয়েছি? ইম্যাচিউর অ্যান্থারের মধ্যে চারটি কর্নারে চারটি আর্কিস্পোরিয়াল সেল। আর্কিস্পোরিয়াল সেল বা অনেক সময় আর্কিস্পোরিয়ামও বলা হয়, আর্কিস্পোরিয়াল সেল। এই আর্কিস্পোরিয়াল সেল কি করবে? ডিভাইড করবে। আর্কিস্পোরিয়াল সেল ডিভাইড করে আমার বাইরের দিকে, অর্থাৎ অ্যান্থারের বাইরের দিকে আমার আউটসাইডে যে সেল লেয়ারটা তৈরি করবে সেটা হচ্ছে কি, যে সেটা বলা হচ্ছে প্রাইমারি প্যারাইটাল লেয়ার। প্রাইমারি প্যারাইটাল লেয়ার আউটসাইডে, অর্থাৎ অ্যান্থারের আউটসাইডের দিকে যেটা তৈরি করবে সেটা হচ্ছে কি, যে আউটসাইডের দিকে সেটা হচ্ছে প্রাইমারি প্যারাইটাল সেল। এবং পরে ফার্দার সেগুলো ডিভাইড করে, সেই সেলগুলো আমার ফার্দার ডিভাইড করে কি তৈরি করবে? সেল লেয়ার তৈরি করবে। ধরে নিচ্ছি এখানে প্রাইমারি প্যারাইটাল সেল তৈরি করলো আউটসাইডের দিকে। সেন্টারের দিকে, অর্থাৎ অ্যান্থারের ভিতরের দিকে আমার যেটা তৈরি করবে সেটা হচ্ছে প্রাইমারি স্পোরোজেনাস টিস্যু। প্রাইমারি স্পোরোজেনাস টিস্যু, স্পোরোজেনাস সেলও বলতে পারি। ফার্দার সেগুলো টিস্যু সিস্টেম তৈরি করবে। প্রাইমারি স্পোরোজেনাস সেল। ঠিক আছে, তাহলে আমাদের আর্কিস্পোরিয়াল সেল ডিভাইড করে দুটো সেল লেয়ার দিল বা দুটো সেল দিল। একটা হচ্ছে প্রাইমারি প্যারাইটাল সেল যেটা আউটসাইডে, আর সেন্টারের দিকে, মিডলের দিকে বা সেন্টারের দিকে আমার যেটা দেবে সেন্টারের দিকে, সেটা হচ্ছে কি, যে আমাদের কি প্রাইমারি স্পোরোজেনাস সেল। এই প্রাইমারি প্যারাইটাল সেল এবং প্রাইমারি স্পোরোজেনাস সেল ফার্দার ডিভাইড করার মাধ্যমে আমার কি দেবে? স্পোরোজেনাস, প্রাইমারি স্পোরোজেনাস থেকে স্পোরোজেনাস টিস্যু তৈরি হবে। স্পোরোজেনাস টিস্যু তৈরি করবে। এবং এই যে প্রাইমারি প্যারাইটাল সেল দেখতে পাচ্ছি, এটা কিন্তু আমার ফার্দার ডিভাইড করে অ্যান্থারের ওয়াল ফর্মেশন করবে। অ্যান্থারের ওয়াল ফর্মেশন করবে। এবার অ্যান্থারের ওয়ালে কি কি আছে আমরা জানি। একবার বাইরের লেয়ার অলরেডি প্রেজেন্ট থাকে এপিডার্মিস, তারপর হচ্ছে কি, যে এন্ডোথেসিয়াম, দেন মিডল লেয়ার, দেন হচ্ছে একবার ইনারমোস্ট লেয়ার যেটা হচ্ছে টেপেটাম লেয়ার। ঠিক আছে, এই দিক থেকে তাহলে আমার অ্যান্থারের ওয়াল ফর্মেশন হবে। প্রাইমারি প্যারাইটাল সেল যেটা আউটসাইডের দিকে দেবে, সেখান থেকে আমার অ্যান্থারের ওয়াল ফর্মেশন হবে। আর এদিকে যে আমার প্রাইমারি স্পোরোজেনাস সেল যেটা তৈরি হয়েছে সেটা ফার্দার ডিভাইড করে একবারে মাইক্রোস্পোরেঞ্জিয়ামের ভিতরে বা ইনারমোস্ট লেয়ার যেটা টেপেটাম, সেই টেপেটামের ভিতরে আমার কি তৈরি করবে? স্পোরোজেনাস টিস্যু তৈরি করবে। এই যে স্পোরোজেনাস টিস্যুর যে সেলগুলো থাকবে, এই স্পোরোজেনাস টিস্যুর যে সেলগুলো থাকবে, সেই সেলগুলো হয় ডিরেক্টলি তারা কি করবে? মাইক্রোস্পোর মাদার সেল হিসেবে কাজ করবে। তাহলে ডিরেক্টলি তারা কি করতে পারে? ডিরেক্টলি এমএমসি অর্থাৎ মাইক্রোস্পোর মাদার সেল হিসেবে কাজ করতে পারে, অথবা এই যে সেলগুলো থাকবে ফার্দার ডিভাইড করবে। আর ফার্দার মাইটোটিক ডিভিশনের মাধ্যমে সংখ্যা অনেক বেশি সংখ্যক স্পোরোজেনাস সেল তৈরি করবে, এবং সেই স্পোরোজেনাস সেলগুলো পরবর্তীকালে আমার মাইক্রোস্পোর মাদার সেল হিসেবে কাজ করবে। তাহলে আমাদের এখান থেকে যেটা পেলাম, ফর্মেশন অফ মাইক্রোস্পোর মাদার সেল। অর্থাৎ মাইক্রোস্পোর মাদার সেল যে তৈরি হওয়ার যে স্টেপগুলো, সেগুলো কিন্তু আমরা দেখতে পেলাম। যে আর্কিস্পোরিয়াল সেল থেকে আমার মূলত দুটো সেল লেয়ার তৈরি হলো, একটা বাইরের দিকে এবং ভিতরের দিকে যে প্রাইমারি স্পোরোজেনাস সেল, সেখান থেকে আমাদের স্পোরোজেনাস টিস্যু, আমি স্পোরোজেনাস টিস্যু সেলগুলি পরবর্তীকালে আমার কি মাইক্রোস্পোর মাদার সেল হিসেবে কাজ করে, হয় ডিরেক্টলি কাজ করে বা তারা ফার্দার ডিভাইড করে মাইটোটিক ডিভিশনের মাধ্যমে তারা সংখ্যা অনেক বেশি সংখ্যক স্পোরোজেনাস সেল তৈরি করে, এবং তারা পরবর্তীকালে মাইক্রোস্পোর মাদার সেল হিসেবে কাজ করে। তাহলে আমাদের একটা স্টেপ হলো, সেটা হচ্ছে এখান থেকে আমরা যেটা পেয়ে গেলাম সেটা হচ্ছে ফর্মেশন অফ, এটাকে একটা স্টেজে আমরা ভাগ করতে পারি, সেটা হচ্ছে ফর্মেশন অফ এমএমসি।
এমএমসি মানে হচ্ছে মাইক্রোস্পোর মাদার সেল। তাহলে মাইক্রোস্পোর মাদার সেল আমরা ফর্মেশন করতে পারলাম, কারণ আমরা জানি যে মেল গ্যামেট যেটা তৈরি হয় সেই মেল গ্যামেটটা মূলত মাইক্রোস্পোর মাদার সেলের মিওটিক ডিভিশন, মিওটিক সেল ডিভিশনের মাধ্যমে বা মিওসিসের মাধ্যমে আমার মূলত মেল গ্যামেট বা মাইক্রোস্পোর তৈরি হয়। তাহলে আমরা অলরেডি কি করলাম, ফর্মেশন অফ এমএমসি অর্থাৎ মাইক্রোস্পোর মাদার সেল আমরা তৈরি করলাম। এর পরের যে সেকেন্ড স্টেপ সেটা হচ্ছে ডিভিশন অফ মাইক্রোস্পোর মাদার সেল। সেকেন্ড স্টেপ যেটা আলোচনা করব সেটা হচ্ছে ডিভিশন অফ মাইক্রোস্পোর মাদার সেল, অর্থাৎ মাইক্রোস্পোর মাদার সেলের মিওটিক সেল ডিভিশন আমরা এরপর লক্ষ্য করব। এই পয়েন্টটাকে আমরা 2 নম্বর পয়েন্ট হিসেবে ধরতে পারি, স্টেজ হিসেবে ধরতে পারি, সেটা হচ্ছে ডিভিশন অফ এমএমসি, শর্ট ফর্মে লিখছি এমএমসি, মাইক্রোস্পোর মাদার সেল। ঠিক আছে, তাহলে সাপোজ আমরা ধরে নিচ্ছি এটা একটা হচ্ছে মাইক্রোস্পোর মাদার সেল, মাইক্রোস্পোর মাদার সেল। এই মাইক্রোস্পোর মাদার সেল এমএমসি, মাইক্রোস্পোর মাদার সেলে কি হবে, মিওসিস হবে, মিওসিস সেল ডিভিশন। আচ্ছা, এই মাইক্রোস্পোর মাদার সেল যেটা কিনা ডিপ্লয়েড ইন নেচার, না ডিপ্লয়েড, ফ্লুইড লেভেল তার 2n, ডাবল মানে ক্রোমোজোম সংখ্যা হচ্ছে কি যে তার 2n, ডাবল ক্রোমাটিক যুক্ত। ঠিক আছে, তাহলে আমাদের এই যে ডিপ্লয়েড মাইক্রোস্পোর মাদার সেল সেটা কি হবে, মিওসিস সেল ডিভিশনের মাধ্যমে আমার কি তৈরি করবে, যদি আমার মাইক্রোস্পোর মাদার সেলে মিওসিস সেল ডিভিশন হয়, আমরা জানি মিওসিস 1 এবং মিওসিস 2। মিওসিস 1 এর ক্ষেত্রে কি হবে, রিডাকশন হবে, হ্যাপ্লয়েড হয়ে যাবে, ডিপ্লয়েড থেকে কি হয়ে যাবে, হ্যাপ্লয়েড হয়ে যাবে। প্রথমে তাহলে হ্যাপ্লয়েড দুটি নিউক্লিয়াস তৈরি করবে এবং ফার্দার মিওসিস 2 এর মাধ্যমে সেই হ্যাপ্লয়েড নিউক্লিয়াস দুটি আবার মিওসিস 2 তার মানে হচ্ছে মাইটোসিস, মাইটোসিসের মাধ্যমে 4টে কিন্তু আমার হ্যাপ্লয়েড নিউক্লিয়াস তৈরি করবে। তাহলে সাপোজ এই ক্ষেত্রে আমার মাইক্রোস্পোর মাদার সেলের মিওসিস সেল ডিভিশনের মাধ্যমে সাপোজ ধরে নিচ্ছি আমাদের 4টে আমাদের কি তৈরি হয়েছে, হ্যাপ্লয়েড নিউক্লিয়াস তৈরি হয়েছে। 4টে হ্যাপ্লয়েড নিউক্লিয়াস তৈরি হয়েছে, যে 4টে হ্যাপ্লয়েড নিউক্লিয়াস কি হয়েছে, একটা আবরণ দ্বারা আবৃত থাকবে। ঠিক আছে, একটা আবরণ দ্বারা আবৃত থাকবে। ঠিক আছে, এই ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে কি যে 4টে হ্যাপ্লয়েড যে মেল গ্যামেট তৈরি হচ্ছে বা রেণু স্পোর তৈরি হচ্ছে, 4টে কিন্তু একসঙ্গে যুক্ত থাকে এবং একটা আবরণ দ্বারা আবৃত থাকে, কভার দ্বারা। পরবর্তীকালে এই যে এবং এটাকে বলা হচ্ছে স্পোর টেট্রাড। স্পোর টেট্রাড এই জন্য বলা হচ্ছে কারণ হচ্ছে 4টে রেণু বা স্পোর একসঙ্গে যুক্ত রয়েছে, সেই জন্য বলা হয় রেণু চতুষ্টয়। এবং ফার্দার এটা কি হবে, এই যে স্পোর টেট্রা বা রেণু চতুষ্টয়, আমরা অলরেডি আগের ক্লাসে বলেছিলাম যে ক্যালেজ নামক একটা এনজাইম সিক্রেশন হয় ফ্রম টেপিটাল লেয়ার থেকে ক্যালেজ এনজাইম সিক্রেশন হয় এবং এই যে রেণু স্পোর টেট্রা বা রেণু চতুষ্টয় যে বাইরে লেয়ার, সেই লেয়ারটাকে ব্রেকডাউন করতে আমার এই ক্যালেজ এনজাইম কাজে লাগে। তাহলে পরে কি হবে, আমার এই যে স্পোর ফর্মেশন হয়েছে সেই স্পোরগুলো কি হবে, রিলিজ হয়ে যাবে। এই বাইরের আবরণটা ভেঙে যাওয়ার ফলে কি হবে, স্পোরগুলো আমার রিলিজ হয়ে যাবে। এবং এইগুলো হচ্ছে কি যে হ্যাপ্লয়েড স্পোর বা মেল গ্যামেট, হ্যাপ্লয়েড স্পোর বা মেল গ্যামেট, যেটা হচ্ছে ফ্লুইড লেভেল হচ্ছে n। কারণ আমরা জানি মিওসিসের মাধ্যমে কি হয়, রিডাকশন, মিওসিসকে আমরা রিডাকশন ডিভিশন বলি। ঠিক আছে, মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হয়ে যাবে। ঠিক আছে, এবং এই রেণু বা স্পোর তাহলে আমরা আলটিমেটলি ফর্মেশন করতে পারলাম। রেণু বা স্পোরের আমরা পরবর্তীকালে স্ট্রাকচারে দেখব, বাইরে একটা লেয়ার থাকে এবং ভিতরে একটা লেয়ার থাকে, মাঝে মাঝে জামপোর বা রেণুরন্ধ্র প্রেজেন্ট থাকে। তাহলে এটা একটা হচ্ছে মেল গ্যামেট বা মাইক্রোস্পোর। তাহলে এই মাইক্রোস্পোর ফর্মেশনটাকেই বলছি আমরা কি, মাইক্রোস্পোরোজেনেসিস। মাইক্রোস্পোর ফর্মেশনটাকে বলছি মাইক্রোস্পোরোজেনেসিস। তাহলে আমাদের ফ্রি ফার্টিলাইজেশন ইভেন্ট হিসাবে মাইক্রোস্পোরোজেনেসিস খুবই ইম্পর্টেন্ট, কারণ আমরা দেখলাম যে ম্যাচিউর অ্যান্থেরের মধ্যে মাইক্রোস্পোর মাদার সেল থেকে আমার কি তৈরি হচ্ছে, মাইক্রোস্পোর বা মেল গ্যামেট তৈরি হচ্ছে, যেটা ফার্টিলাইজেশনের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় মেল গ্যামেট। কারণ আমরা জানি ফার্টিলাইজেশন উইদাউট মেল অ্যান্ড ফিমেল গ্যামেট ফার্টিলাইজেশন হয় না। তাহলে প্রি ফার্টিলাইজেশন ইভেন্ট হিসাবে মাইক্রোস্পোরোজেনেসিস খুবই গুরুত্বপূর্ণ। তাহলে আজকে আমরা খুব সংক্ষিপ্ত একটা প্রসেস মাইক্রোস্পোরোজেনেসিস আমরা আলোচনা করলাম। আমরা নেক্সট ক্লাসে আমরা আলোচনা করব স্ট্রাকচার অফ পোলেন গ্রেনস অ্যান্ড দ্য ডেভেলপমেন্ট অফ মেল গ্যামেটোফাইট, অর্থাৎ পুংলিঙ্গধর উদ্ভিদ কিভাবে সৃষ্টি হয় সেই প্রসেসটা আলোচনা করব। আজকে এই পর্যন্তই। যদি তোমরা আমার এই চ্যানেল থেকে আরো বেশি ভিডিও পেতে চাও, আমার ক্লাসে উপকৃত হও, অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ।